হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা আগের ব্লগগুলো দেখে বুঝতেই পেরেছো যে আমরা এসেছি বেনারস। আর এই যে এর এখনো গুড মর্নিং হয়নি, বলছি ওট ওট ওট। তো যাই হোক, বাচ্চা মানুষ আমরা তো উঠে গেছি। আমি তো অনেকটা সকালেই উঠেছি, উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর পিঙ্কও স্নান করছে। তো এখন বাজে ওই 6:30 এরকম। তো আমরা এখন যাব পুরো সমস্ত মন্দির টন্দির দর্শন করতে। সবার আগে যাব কাশী বিশ্বনাথ দর্শন করতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাই হঠাৎ করে আমাদের বেনারসের প্ল্যানটা হয়েছে। যাই হোক, ফটাফট ওকে আগে রেডি করি, তারপর বেরিয়ে যাই। আর কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করব। 50 का है। तेल को आप लोग अपने स्तर से 7 बार घुमा के तब दीजिएगा। हाँ, और ये काला धागा चढ़ा के मिलेगा, कोई भी गले में हाथ में मान लीजिएगा ना। ठीक है, आके देना है। हाँ, पेमेंट आके कर दीजिएगा। तो जूताও তো আছে। हाँ हाँ, जूतो আছে। বেনারস দর্শনের প্রথমেই দর্শন করে নিয়েছিলাম বাবা শ্রী কাল ভৈরবনাথের মন্দিরে। বলা হয় সবার প্রথমে আগে এনাকেই দর্শন করতে হয়, আর ইনি হলেন নাকি বেনারসের রক্ষাকর্তা। ভেতরে মোবাইল একদমই অ্যালাউ নেই, তাই বাইরে আমরা চটি, জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু জমা রেখে পূজার সামগ্রী নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম। আর বাইরে বেরিয়ে এসে দেখি টুকটাক প্রচুর দোকান রয়েছে, আর ভিতর থেকে পুরোহিত মশাই আমাকে এই মালাটা পরিয়ে দিয়েছিলেন। তো আমাদের কাল ভৈরবনাথ দর্শন করা হয়ে গেছে। এবার যাব আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ হলো মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7ম জ্যোতির্লিঙ্গ। সুগম দর্শনের জন্য আমরা 300-600 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। এর সাথে পূজার প্রসাদও কিন্তু ছিল। বাইরে থেকে আমরা পূজার সামগ্রীও কিনে নিয়েছিলাম। মোবাইল, ব্যাগ, চটি, জুতো যথারীতি বাইরে জমা দিয়েছিলাম। বাইরে এরকম প্রচুর দোকান রয়েছে। ভেতরটা ভীষণ বড়, কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। শেষমেশ বাবার মাথায় খুব সুন্দরভাবে জল ঢালতে পেরেছি, এটাই অনেক বড় কথা। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করা হয়ে গেছে। প্রচন্ড ভিড়, সেই সাথে গরমও খুব। যাক, জল ঢালা হয়ে গেছে, এটাই ইচ্ছা ছিল। ভেতরে তো একদমই মোবাইল অ্যালাউ নেই, মোবাইল জমা ছিল। চলো এবার বের হয়ে এখান থেকে। শুধু কোলে উঠবে, শুধু কোলে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। গোস্বামী তুলসী দাস এখানেই রামচরিত মানস লেখা সমাপ্ত করেন, এবং এখানে বসেই উনি হিন্দি ভাষায় রামায়ণও রচনা করেন। 1964 সালে হাওড়ার ঠাকুরদাস সুরেখা পরিবার এখানে এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি। এই মন্দিরের ওপরে এবং নিচের প্রতিটি দেওয়াল জুড়ে খোদাই করা আছে রামচরিত মানসের প্রতিটি লাইন হিন্দি এবং সংস্কৃত ভাষায়। আর কোনো মন্দিরে এরকম লেখা আছে কিনা আমার তো জানা নেই, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মন্দিরটি খুবই সুন্দর, শান্ত এবং স্নিগ্ধ। মন্দিরের বাইরের চত্বরটাও খুব সুন্দর, পুরো সবুজ বাগানে ভর্তি। বেনারস আসলে তোমরা অবশ্যই এই মন্দিরটা এসো। যাই হোক, এখানে আমরা ঘোরার পর চলে গেছিলাম সংকটমোচন মন্দিরে। এই মন্দিরটি আসলে হনুমানজির মন্দির। এই মন্দিরটিও ভীষণই পবিত্র এবং জাগ্রত। কবি তুলসী দাস নিজের হাতে মাটি দিয়ে হনুমানজির মূর্তি স্থাপন করেছিলেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য এই মন্দির স্থাপন করেন। তো আমরা সংকটমোচন মন্দির দর্শন করলাম। প্রচন্ড ভিড় আর তেমনি গরম, কোনো জায়গাতে মোবাইল অ্যালাউ নেই। টুকটাক কিছু কিনেছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। এখন গরমে খুব খুব কষ্ট হচ্ছে। কোকো কোলা খাবে। তো
গাড়ি আসছে। আমরা এখন আপাতত এইখানটাতে একটু বসে রয়েছি, খুব গরম। এরপরে আমরা পৌঁছে গেছিলাম বানারস হিন্দু ইউনিভার্সিটি দেখার জন্য। তো এটাই হচ্ছে ওর মেন গেট, এবং প্রথমেই রয়েছে পণ্ডিত মদন মোহন মালব্য মহাশয়, যিনি প্রতিষ্ঠাতা। তার একটা বিশাল বড় মূর্তি। আগে নাম ছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, পরে এটা নাম হয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের বাইরে নানান জায়গা থেকে প্রচুর ছেলে মেয়ে এখানে পড়তে আসে। শোনা যায় 40,000 জন একসাথে এখানে থেকে পড়তে পারে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালামের মতো মানুষজন এখানে শিক্ষকতা করেছেন। এই ক্যাম্পাসটি বিশাল বড়, পায়ে হেঁটে ঘোরা একদমই সম্ভব নয়। এর জন্য তোমাকে অটো বা গাড়ি অবশ্যই বুক করতে হবে। আর ক্যাম্পাসের মধ্যে কিন্তু কোনো রকম হর্ন বাজানো যাবে না। এইখানে রয়েছে খুব সুন্দর একটা বিড়লা মন্দির, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরে অনুকরণে তৈরি। এটা সময়ের অভাবে না আমাদের আর দেখা হয়নি। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। আর বাইরে তো প্রচন্ড গরম ছিল, মানে আর পারাই যাচ্ছে না। প্রত্যেকটা মন্দিরে এত ভিড়, এখানে অফ সিজন বলে কিছু হয় না, সারা বছরই এমনি ভিড় থাকে, যেহেতু ঠাকুরের স্থান। তো যাই হোক, এখন যাচ্ছি নিচে গিয়ে আমরা খেয়ে আসি, তারপর একটু রেস্ট নেবো, আর বিকালে কোথায় যাই সেটা দেখবো। তো চলো খেয়ে আসি। এখানে নিয়ে খাবে, এটাই বলছিলাম না। তো এখানে তো খাবারের প্রচুর অপশন। তো আমি যেহেতু চাউমিন খেতে ভালোবাসি, তাই প্লেট ভর্তি করে একটু চাউমিনই নিয়েছি। পিঙ্কু চিকেন নিয়েছে, আমি খুব একটা চিকেন এখানে গিয়ে খাইনি। পনিরটা আমার বেশ ভালো লাগছিল, তো ওটাই খেয়েছি। খাবার প্রচুর ছিল, এবং সেই সাথে প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করার পর বিকেল ওই 4:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম সারনাথের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে আসতে মোটামুটি 15 কিলোমিটার, হ্যাঁ ওই 8 ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছিল। ভীষণ সুন্দর। সারনাথের কথা আমরা প্রত্যেকেই জানি। এখান থেকে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন। জায়গাটা সত্যি ভীষণ ভালো। এই হচ্ছে বৌদ্ধ স্তূপা। এর ভিতরে খুব সুন্দর না একটা মিউজিয়াম রয়েছে, কিন্তু সময়ের অভাবে, মানে ওই যে 5টা বেজে গেছে, তার জন্য ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। আর এই হচ্ছে ছোট্ট একটা কাঠবিড়ালি, ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এখানে না 2 দিন আগে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য সমস্ত জায়গায় জল জমা ছিল। এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। এই ভিতরটা খুব সুন্দর, ভীষণ শান্ত, ধীর স্থির, গেলেই তোমার মনটা খুব ভালো হয়ে যাবে। আর গৌতম বুদ্ধের পুরো জীবন কাহিনীটা দেয়ালে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে। ভেতরটাতে গিয়ে না মনটা খুব ভালো লাগছিল। মানে ইতিহাস বইয়ে আমরা যে পড়েছিলাম গৌতম বুদ্ধ সম্পর্কে, সেগুলো সব মনে পড়ে যাচ্ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত বোধি ট্রি। এই পবিত্র গাছটার নিচে বসে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান দিতেন, ধর্ম সম্পর্কে বলতেন। তো এই জায়গাটা খুব পবিত্র, এখান থেকে কোনো পাতা ছেঁড়া যাবে না। সেই জন্য আমি মেয়েকে খুব সাবধান করে রেখেছিলাম। তো চলো, এটা দেখা হয়ে গেছে, এবার আমরা রুমে যাই। मुझको
আমি জানি হয়তো এটা কপিরাইট হয়ে যাবে, কিন্তু তবুও এখানকার এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখানোর জন্যই আমি গানটা রেখে দিয়েছি। খুব সুন্দর পরিবেশ ছিল, ভীষণ ভালো লাগছিল আমাদের। তো ডিনারটা আমরা এইভাবেই সবার সাথে মিলেমিশে কমপ্লিট করেছিলাম। প্রচুর কিছু খাবার দাবার ছিল, অনেক লোকজন ছিল, সেই জন্য আমি খুব ভালো করে একটা ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি 3 জনে বসে আমরা সবার সাথে এখানে খুব ভালো করে এনজয় করছিলাম। তো চলো তোমরা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা নিচ থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, আর আমি ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, বেশ একটা খুব ভালো ওখানে এনভায়রনমেন্ট ছিল। তো খাওয়া দাওয়া তো খুব ভালো, কিন্তু কি আছে না, রেগুলার একই খাবার, মানে একই খাবারের টেস্ট হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে না, এবার বাড়ির খাবারটা পেলে খুব ভালো হতো। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বানারসের ব্লগগুলো প্লিজ কেউ মিস করো না, সবাই দেখো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই।